শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ? ঠিক আছে, তাহলে শুরু করছি। দেখো, আমাদের টেবিল 6 পর্যন্ত অলরেডি ক্লাস হয়ে গেছে। আজকে আমরা টেবিল 7 সম্পর্কে জানবো। দেখো, টেবিল 7 আমরা কখন ব্যবহার করব? প্রশ্নপত্রে যখন কোনো মানুষের প্রফেশনাল কিছু বোঝাবে, কোনো মানুষের আকার বা মানুষের কোনো আয়তনগত কোনো অবস্থানের বিবরণ বোঝালে আমরা টেবিল 7 ব্যবহার করব। ভলিউম আমরা যদি বইগুলো দেখি, সর্বপ্রথম ভলিউম ভলিউম 1, দুটো বই, ভলিউম 1 ভলিউম 2। ভলিউম 1 এর মধ্যে টেবিল 7 রয়েছে সবার শেষের দিকে। আমরা টেবিল 6 পর্যন্ত করেছিলাম আগে লাস্ট ক্লাস, তাহলে আমরা আজকে টেবিল 7 এ চলে যাচ্ছি। টেবিল 7 সাধারণত আমাদের পার্সন বোঝাবে, কোনো ব্যক্তি থাকলে আমরা টেবিল 7 এ আসবো। আমরা কোনো পার্সন, উপরে বড় করে হেডিং দেওয়া আছে পার্সন, ঠিক আছে? পার্সন থাকলে আমরা টেবিল 7 এ আসবো, কোনো ব্যক্তির নাম বোঝাবে, তাহলে আমরা টেবিল 7 এ, মানে ব্যক্তি কোনো কাজের সঙ্গে যুক্ত থাকবে, ঠিক আছে? কোনো মানুষ। এখন আমরা প্রশ্ন সলভ করি, তাহলে বুঝতে পারবে। খুবই সহজ প্রশ্ন। দেখো, সবার প্রথম প্রশ্নটা আমরা যদি দেখি, দেখো প্রথম প্রশ্নটা হলো পেন্টিং অফ পয়েটস, ঠিক আছে? দেখো, পেন্টিং অফ পয়েটস, এখানে পয়েটস একজন নাম বোঝাচ্ছে, ঠিক আছে? কবির নাম। কবি কি? শুনতে পাচ্ছ? হ্যালো, শুনতে পাচ্ছ তো? দেখো, কবি এখানে পেন্টিং এর সঙ্গে যুক্ত, ঠিক আছে? পেন্টিং করিতেছে। কবি এখানে পেন্টিং হলো কোনো একটা পেশার সঙ্গে যুক্ত কবি। তাহলে এখানে এই যে এই পয়েন্ট কথাটা খুঁজতে হবে আমাকে টেবিল 7 এ এসে। শুনতে পাচ্ছ? তাহলে আমরা এখানে দেখে আমরা বুঝতে পারছি যে এই পয়েন্ট কথাটা টেবিল 7 এ এসে খুঁজতে হবে। এই প্রফেশনাল যে পেন্টিং, অর্থাৎ কোনো পেশার সঙ্গে যুক্ত, ঠিক আছে? কবি অর্থাৎ কোনো পার্সন বোঝাচ্ছে, পয়েন্ট একটা পার্সন, কোনো একজন কবিকে বোঝাচ্ছে, ঠিক আছে? একজন ব্যক্তিকে বোঝাচ্ছে। তাহলে আমরা এইভাবে খুঁজবো। তাহলে আমরা এখানে প্রথম দিকে কিভাবে খুঁজবো? আমরা সবার প্রথম আমরা সামারিতে আসবো, যে এভাবে আমরা খুঁজি। আমরা সামারিতে আসার পর দেখো পেন্টিং, প্রশ্নটা ভালো করে আগে দেখবে, তারপরে সামারিতে খুঁজবে। দেখো, প্রশ্নের মধ্যে দেখে আমরা বুঝতে পারছি, প্রশ্নের মধ্যে দেখো পেন্টিং রয়েছে। পেন্ট কথাটা আমরা, অর্থাৎ এটা আমরা কোথায়, কোন সামারির কত নম্বর ক্লাস দিয়ে গেলে আমরা পাবো? সর্বপ্রথম আমাকে এটা দেখতে হবে সামারিতে এসে। হ্যাঁ, ঠিক, আমরা 8-এ পাবো, 700 ক্লাস নম্বরে গেলে পাবো। তাহলে আমরা সেমভাবে ফার্স্ট সামারি, সেকেন্ড সামারি, থার্ড সামারি সেভাবে খুঁজবো। দেখো, আমরা 700 আর্টস ড্রয়িং, 700 হয়ে আমরা চলে গেলাম। 700 থেকে আমরা পেন্টিং খুঁজবো। আমরা এখান থেকে দেখবো কোনটার মধ্যে পেন্টিং কথাটা রয়েছে। দেখো, আমরা 750-এ পেন্টিং কথাটা পেয়ে যাচ্ছি, ঠিক আছে? 750-এ পেয়ে যাচ্ছি। আমরা যদি দেখি, হ্যাঁ 750-এ আছে। 750 হয়ে আমরা যেহেতু পেন্টিং খুঁজে পেলাম, তাহলে আমাকে আর শিডিউলে গিয়ে একবার দেখবো টেবিল 7 যাওয়ার রাস্তা আছে নাকি। আমাকে শিডিউলে গিয়ে একবার চেক করে দেখবো। এখানে একটা নিয়ম ফলো করতে হবে। আমি যদি শিডিউলে গিয়ে দেখবো, শিডিউলে যদি টেবিল 7 যাওয়ার রাস্তা পেয়ে যাই, তাহলে 750 হয়ে আমি একবার থার্ড সামারি চলে যাচ্ছি। 750-এ থার্ড সামারিতে আসি। দেখো, 750-এ আমরা যখনই থার্ড সামারিতে আসলাম, এই 750 হয়ে কিন্তু আমরা যাব শিডিউলে, যাব শিডিউলের, অর্থাৎ ভলিউম 2 এর বইটা। তো আমরা ভলিউম 2 এর বইটা ওপেন করব। ভলিউম 2, দেখো ভলিউম 2 তে আমরা 750-এ আসবো।
750 একদম শেষের দিকে প্রায় থাকবে। বেশি চলে আসলাম, কাছাকাছি চলে এসেছি 745, 750-এ আসতে হবে। কি খুঁজবো? টেবিল 7 যাওয়ার রাস্তা খুঁজবো 750-এ এসে। যদি এখান থেকে যদি টেবিল 7 যাওয়ার রাস্তা খুঁজে পাই, তো টেবিল 7-এ গিয়ে কি খুঁজবো সেটা আগে দেখতে হবে। যখন প্রশ্নের মধ্যে রয়েছে আমরা যেহেতু পেন্টিং কথাটা পেয়ে গেছি, 750-এ পেন্টিং খুঁজে পেয়েছি, তাহলে আর পেন্টিং খুঁজতে হবে না, পয়েন্ট কথাটা খুঁজতে হবে। হুম, হ্যাঁ, তাহলে পয়েন্ট কথাটা খোঁজার জন্য 750-এ আসবো। সাতশো পঞ্চাশে আসলাম, দেখো এখান থেকে টেবিল 7 যাওয়ার রাস্তা আছে নাকি এটা দেখবো। আমরা একবার শিডিউলে চেক করে দেখবো যে 750 আন্ডারে কোথাও পয়েন্ট কথাটা আছে কিনা। যদি না পেলেও দেখো 750-এর আন্ডারে আমরা কোথাও কিছু পাচ্ছি না, ঠিক আছে, আমরা 751 যেতে পারি না, ঠিক আছে, 750-এর আন্ডারেই দেখতে হবে, যেহেতু 750 থার্ড সময় নির্ণয় করে নিয়েছি। দেখো আমরা টেবিল 7 যাওয়ার রাস্তাও খুঁজে পাচ্ছি না, ঠিক আছে। দেখো 750 আন্ডারে দুটো পৃষ্ঠে আছে, এই পাশে দেখি আমরা টেবিল 7 যাওয়ার রাস্তা খুঁজে পাচ্ছি না। দেখো যখন 750-এর আন্ডারে টেবিল 7 যাওয়ার রাস্তা খুঁজে পাবো, অর্থাৎ শিডিউলে যখন টেবিল 7 যাওয়ার রাস্তা খুঁজে পাবো না, তখন ডাইরেক্ট আমরা টেবিল 1-এ যাবো, টেবিল 1 থেকে টেবিল 7-এ যাব। যখন শিডিউলে টেবিল 7 যাওয়ার রাস্তা খুঁজে পাবো না শিডিউলে, তখন আমরা কি করব? টেবিল 1-এ যাব, টেবিল 1 থেকে টেবিল 7 যাওয়ার রাস্তা খুঁজবো। তাহলে সেম ভাবে আমরা শিডিউলে দেখলাম, শিডিউলে খুঁজে পেলাম না। যদি শিডিউলে খুঁজে পেতাম তা শিডিউল থেকে ডাইরেক্ট টেবিল 7-এ চলে যেতাম, যদি শিডিউলের দিকে আমরা খুঁজে পেতাম। তাহলে আমরা এখন টেবিল 1-এর সবসময় আমরা 10 নম্বর পৃষ্ঠে আসবো, ঠিক আছে। টেবিল 1-এ সবসময় আমরা 10 নম্বর পৃষ্ঠে আসবো। টেবিল 1-এর আমরা 10 নম্বর পৃষ্ঠে আসার পর আমরা 088 এই রাস্তা ধরে আমরা সবসময় টেবিল 7-এ যাব। দেখো এখানে পরিষ্কারভাবে লেখা আছে অ্যাড পার্সন নোটেশন 04 থেকে 99 ফ্রম টেবিল 7 টু বেস নম্বর 088। এটা পুরোটা দেখে দেখে লিখবো। আর এখানে ট্রিটমেন্ট এবং গ্রুপস অফ স্পেসিফিক কাইন্ড অফ পার্সনস, এটা পুরোটা দেখে দেখে লিখবো। 088 ট্রিটমেন্ট এবং গ্রুপস অফ স্পেসিফিক কাইন্ড অফ পার্সন অ্যাট পার্সন নোটেশন 04 থেকে 99 ফ্রম টেবিল 7 টু বেস নাম্বার 088। এটুকু লেখার পর এখন ডাইরেক্ট চলে যাব টেবিল 7-এ গিয়ে আমরা প্রশ্নের যে শব্দটা রয়েছে পয়েন্ট কথাটা খুঁজবো টেবিল 7-এ গিয়ে। তাহলে আমরা টেবিল 7-এ গিয়ে এটা আমরা পুরোটা দেখে দেখে লিখেছি, ঠিক আছে। ট্রিটমেন্ট এবং গ্রুপস অফ স্পেসিফিক কাইন্ড অফ পার্সন টেবিল 1, তারপরে অ্যাড পার্সন নোটেশন 04 থেকে 99 ফ্রম টেবিল 7 টু বেস নাম্বার 088 টেবিল 1। এটা টেবিল 1 থেকে নিয়েছি বলে আমরা বন্ধনীর মধ্যে টেবিল 1 লিখলাম, ঠিক আছে। এখন আমরা টেবিল 7-এ চলে যাব। টেবিল 7-এ আসলাম, টেবিল 7-এ আসার পর আমরা পোয়েট্রির কথাটা খুঁজবো, ঠিক আছে। কোনো পার্সন, কোনো ব্যক্তিকে খুঁজবো, টেবিল 7-এ এসে মানে ব্যক্তিকে খুঁজবো, পোয়েট কথাটা খুঁজবো। আমরা প্রত্যেকটা পেজ ধরে ধরে দেখবো আর পয়েন্ট কথাটা কোথায় আছে দেখবো। দেখুন আমরা প্রত্যেকটা পেজ খোঁজার পর আমরা এই যে আমরা এখানে খুঁজে পাচ্ছি, ঠিক আছে। দেখো আমরা 8-এর মধ্যে খুঁজে পাচ্ছি, আমরা একটু জুম করে তুলে ধরি তাহলে বুঝতে পারবে। দেখো 8-এর মধ্যে আমরা 8-1-এ ওই পোয়েট্রির কথাটা খুঁজে পাচ্ছি, ঠিক আছে। তাহলে এইটাই ক্লাস নাম্বার। তাহলে আমরা পোয়েট্রির কথাটা খুঁজে পেলাম টেবিল 7-এ, তাহলে 8-1, ঠিক আছে। তাহলে 8-1টা আমরা লিখবো, 8-1টা আমরা লিখেছি, ওই পোয়েট্রি টেবিল 7-এ খুঁজে পেলাম। এখন যা যা পেয়েছি
সবগুলো সাজিয়ে লিখবো। সর্বপ্রথম আমরা থার্ড সামারিতে পেয়েছি অথবা সেকেন্ড সামারিতে পেয়েছি 750 লিখলাম, তারপরে আমরা টেবিল ওয়ানে গিয়েছি। টেবিল ওয়ানে যেহেতু 088 অ্যাড করতে বলেছে, দেখো আমরা যদি এখানে দেখি, এখানে পরিষ্কারভাবে লেখা আছে, কি লেখা আছে যে অ্যাড পার্সন নোটেশন 04 থেকে 9 ফ্রম টেবিল 7 টু বেস নাম্বার অ্যাড করতে বলেছে, ঠিক আছে। মানে 088 এটা অ্যাড করার পরেই আমরা কিন্তু টেবিল 7-এ গিয়েছি, সেই জন্য আমরা 088 অ্যাড করেছি, অথবা এখানে ক্লাস নম্বরও বলে দিয়েছে 088, এটা একই, ঠিক আছে। আমরা 088 অ্যাড করলাম, করার পরেই তো আমরা টেবিল 7-এ গেলাম, সেজন্য আমরা প্লাস চিহ্ন দিয়ে আবার টেবিল 7-এ কত ক্লাস নম্বর পেয়েছি সেটা আমরা লিখলাম এখানে, ঠিক আছে। এগুলো কিন্তু ড্যাশ চিহ্ন, এগুলো কোনো মাইনাস চিহ্ন নয়, দেখবে এগুলো হাইফেন চিহ্ন, ঠিক আছে। তাহলে আমরা পরপর বসাবো। 750 আমরা পেয়েছিলাম, তিনটে সংখ্যার পর একবারই দশমিক হয়, দশমিক বসালাম, তা যা পেয়েছি পরপর বসাবো, ঠিক আছে, কোনো প্লাস মাইনাস কিছু হবে না। 088 বসালাম, তারপরে আমরা যেহেতু টেবিল 7-এ আমরা 81 পেয়েছি, 81 বসালাম। বলো, বুঝতে পেরেছো? কোনো প্রশ্ন থাকলে বলো, এটা নিয়ে কোথাও বুঝতে না পারলে বলো, সেখানে আমি আবার রিপিট করবো। বুঝতে পেরেছো? কোনো প্রশ্ন থাকলে বলো। তাহলে ঠিক আছে, পরেরটা চলে যাচ্ছি। দেখো পরের প্রশ্নটা আমরা যদি দেখি, দেখো ইনফরমেশন সার্ভিস টু সায়েন্টিস্ট, ঠিক আছে, ইনফরমেশন সার্ভিস টু সায়েন্টিস্ট। দেখো এখানে ব্যক্তির নাম, যেহেতু টেবিল 7 ব্যক্তি বোঝাচ্ছে, তো ব্যক্তি এখানে কোনটা বোঝাচ্ছে, ইনফরমেশন সার্ভিস না সায়েন্টিস্ট, কোনটা ব্যক্তি বোঝাচ্ছে এখানে? নিশ্চয়ই সায়েন্টিস্ট এলো ব্যক্তি বোঝাচ্ছে, ঠিক আছে, সায়েন্টিস্ট। হ্যাঁ, তাহলে যখনই কোনো ব্যক্তি বোঝাবে আমরা টেবিল 7-এ আসবো। টেবিল 7 প্রশ্ন দেখে কিন্তু নির্ণয় করতে হবে টেবিল 7-এ আসবো না আমরা কোন টেবিলে যাব, আমরা সেটা প্রশ্ন দেখে কিন্তু আইডেন্টিফাই করব। আমরা তাহলে বুঝে গেলাম যে সায়েন্টিস্ট আমাকে খুঁজতে হবে টেবিল 7-এ গিয়ে, অর্থাৎ কোনো পার্সন বোঝালেই আমরা টেবিল 7-এ আসবো। ইনফরমেশন সার্ভিস, এখন ইনফরমেশন সার্ভিস এটা আমরা যদি সামারিতে আসি তাহলে বুঝতে পারবে। দেখো আমরা সামারিতে যদি আসি, দেখো আমরা 00 হয়ে আমরা পাবো ইনফরমেশন কথাটা পাবো। দেখো 00 মধ্যে কি কি আছে, 010-এ বিবলিওগ্রাফি রয়েছে, 020-তে লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, ঠিক আছে। তাহলে 020-তে আমরা ইনফরমেশন সায়েন্স কথাটা পেয়ে যাচ্ছি, তাই 020 দিয়ে আমরা দিতে পারি। 020-তে আমরা থার্ড সামারিতে চলে যাচ্ছি, তাহলে আরো একটু ক্লিয়ার পেয়ে যাব সেখানে। তাহলে আমরা 020 আমরা 020 ডাইরেক্ট শিডিউলে চলে যাচ্ছি, ঠিক আছে। 020 হয়ে আমরা ডাইরেক্ট শিডিউলে গিয়ে আমরা ইনফরমেশন সার্ভিস কথাটা খুঁজবো। তাহলে আমরা যেহেতু যখনই আমরা থার্ড সামারি নির্ণয় করতে পারবো না, এখানে তো আমরা ডাইরেক্ট সায়েন্টিস্ট কথাটা কোনটা দিয়ে যাবে বুঝতে পারছি না, ঠিক আছে। যখনই বুঝতে পারবে না তখনই শিডিউলে গিয়ে একটু সময় একটু বেশি লাগুক তাও ভালো, কিন্তু সঠিকটা খুঁজে বের করবে। 020 থেকে 029-এর মধ্যে শিডিউলে গিয়ে খুঁজবো, ঠিক আছে। তাহলে আমরা শিডিউলে চলে যাচ্ছি, 020 থেকে 029 পর্যন্ত খুঁজবে। তা 020-তে গিয়ে শিডিউলে গিয়ে আমরা চেক করব, সেখান থেকে গিয়ে চেক করবো এক এক করে। 020-তে দেখবো, তারপরে 021-এ দেখবো, তারপরে 022-তে দেখবো, এইভাবে খুঁজবো। তাহলে আমরা 020-তে চলে যাচ্ছি শিডিউলে। জিরো টু ওয়ানে এসেছি, তারপরে দেখো
022 বেশি চলে গেল। হ্যাঁ দেখো লাইব্রেরি আর ইনফরমেশন সাইটস এখান দিয়ে খুঁজতে হবে। আমরা পরপর দেখবো যে 021 দেখা হয়ে গেলে তারপরে এইভাবে দেখবো আমরা 022 তে দেখবো, ঠিক আছে, 023 তে দেখবো, 025 এ দেখলাম আমরা। 025 এর মধ্যে আমরা যদি আমরা আমরা কি খুঁজবো 025 এ? হ্যাঁ ইনফরমেশন স্টোরেজ। প্রশ্নটা কি আছে? প্রশ্নটা আছে ইনফরমেশন সার্ভিস। লেখা আছে, দেখে নিচ্ছি। হ্যাঁ আদার ইনফরমেশন সার্ভিস লেখা আছে, ঠিক। দেখো আমরা যদি কনফার্ম যদি পেয়ে যাই কোথাও সেটা দেখে নিচ্ছি। এখানে যেহেতু আমরা দেখলাম, যদি না পাই কোথাও তাহলে এটা ঠিক আছে, ঠিক আছে। যদি আমরা একদম কমপ্লিট যদি সেই অ্যান্সারটা পেয়ে যাই, ইনফরমেশন সার্ভিস দেখে নিলাম, তারপরটা দেখছি। দেখো এখানে পুরোটা ভালো মতো করে পেয়েছি, ইনফরমেশন সার্ভিস একদম মানে এটা সব থেকে বেশি অ্যাপ্রোপ্রিয়েট মনে হচ্ছে, ঠিক আছে। ইনফরমেশন রেফারেন্স অ্যান্ড ইনফরমেশন সার্ভিস। আমরা যদি আগে দেখে নেবো যে পূর্ণ সংখ্যায় আছে কিনা, ঠিক আছে। পূর্ণ সংখ্যা যখন পাবো না তখন সেটা ঠিক আছে, যখন কোথাও খুঁজে পাচ্ছি না আগে চেক করে দেখবো যে যদি এর অল্টারনেট যদি আরো একটু বেটার পেয়ে যাই তাহলে বেটারটা নেওয়াই বেটার। 0.527 রেফারেন্স অ্যান্ড ইনফরমেশন সার্ভিস ইন স্পেসিফিক টাইপস অফ লাইব্রেরিজ, এটাই আমরা লিখতে পারি। সব জায়গায় দেখে নিচ্ছি, তাহলে ওটাই কারেক্ট অ্যান্সার। পরেরটা অন্য ক্লাস চলে যাচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা এটা লিখে নেব। তাহলে এটা আমরা 025 থার্ড সামারি পেয়ে গেলাম, এর আন্ডারে আমরা শিডিউল পেয়ে গেলাম 025.527, এটা শিডিউলে পেলাম, ঠিক আছে। তাহলে আমরা থার্ড সামারি পেলাম, শিডিউল পেলাম, তাহলে আমরা সাজিয়ে লিখবো, সেটাই দেওয়া আছে এখানে। তাহলে আমরা রেফারেন্স অ্যান্ড ইনফরমেশন সার্ভিস আমরা শিডিউলে খুঁজে পেয়েছি, ঠিক আছে। ইনফরমেশন সার্ভিস শিডিউলে খুঁজে পেলাম। দেখো এখন আমরা দেখবো, সেখানে দেখবো টেবিল 7 যাওয়ার রাস্তা আছে নাকি সেটা দেখবো। দেখো এখানে এর আন্ডারে কোথায় দিতে বলেছে, অ্যাড টু বেস নাম্বার, অন্য কোনো ক্লাস নাম্বারকে খুঁজতে বলেছে, ঠিক আছে। দেখো এখানে যদি এখানে কি খুঁজতে বলেছে, অন্য কোনো ক্লাস নাম্বারকে, আমরা যেমন কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি, যদি কোনো যদি ইনফরমেশন সার্ভিস ইন কলেজ, ঠিক আছে, ইন ইউনিভার্সিটি যদি কোনো প্রশ্ন থাকতো তাহলে আমরা সেটা অ্যাড টু বেস নাম্বার হয়ে আমরা অন্য কোনো ক্লাস নাম্বারকে খুঁজতাম। যেহেতু এখানে আমাদের সেটা খোঁজার কোনো প্রশ্ন নেই, আমাকে যেতে হবে টেবিল 7-এ,
টেবিল 7-এ যাওয়ার তো রাস্তা খুঁজে পাচ্ছি না এখানে, তাহলে আমরা যাব এখন টেবিল 1-এ যাব, টেবিল 1 থেকে টেবিল 7-এ যাব, ওই সেম আগের মতোই, একটু আগে আমরা যেভাবে করলাম। সর্বপ্রথম আমরা টেবিল 7-এর 10 নম্বর পৃষ্ঠায় আসবো, টেবিল 1-এর আমরা 10 নম্বর পৃষ্ঠায় আসবো, তারপরে আমরা সেখান থেকে একটু বেস নম্বর ধরে আমরা টেবিল 7-এ যাব। তাহলে আমরা সেটাই করব। তাহলে আমরা এই আগের নিয়মটাই সেমভাবে আমরা এটা পুরোটা দেখে দেখে লিখবো। 088 ট্রিটমেন্ট এবং গ্রুপস অফ স্পেসিফিক কাইন্ড অফ পারসনস লেখার পর অ্যাড পারসন নোটেশন 04 থেকে 99 ফ্রম টেবিল 7 টু বেস নাম্বার 088, এটা লেখার পরই আমরা চলে যাব। দেখো এটা আমরা লিখে নিয়েছি, ঠিক আছে। এখন আমরা টেবিল 7-এ গিয়ে আমরা সায়েন্টিস্ট প্রশ্নে যেটা রয়েছে সেটা খুঁজবো। এই প্রশ্নটা দেখে নিচ্ছি আমরা। দেখো প্রশ্নে যেহেতু সায়েন্টিস্ট খুঁজবো আমরা, ঠিক আছে, তো আমরা টেবিল 7-এ চলে যাচ্ছি। ঠিক আছে, টেবিল 7-এর আমরা এক এক করে দেখব। এখানে আমরা খুঁজে পাচ্ছি সোশ্যাল সায়েন্টিস্ট, ঠিক আছে, এটাই আমরা লিখতে পারি 301 সোশ্যাল সায়েন্টিস্ট টেবিল 7-এ খুঁজে পাচ্ছি, ঠিক আছে, টেবিল 7-এ। তাহলে আমরা সেটাই দেখে দেখে লিখবো। এই যে আমরা 301-এ আমরা খুঁজে পাচ্ছি সোশ্যাল সায়েন্টিস্ট, টেবিল 7-এ পেলাম। যাহা পেয়েছি পরপর সাজিয়ে লিখবো। সর্বপ্রথম আমরা শিডিউলে কত পর্যন্ত পেয়েছি, শিডিউলে পেয়েছি আমরা 025.52, এটা পেয়েছি আমরা শিডিউলে। তাহলে আমরা সেটা লিখে নিলাম। লেখার পর প্লাস দিয়ে আমরা কোথায় গিয়েছিলাম, টেবিল 1-এ। টেবিল 1-এ গিয়ে আমরা 088 অ্যাড করতে বলেছি, 088, 088 অ্যাড করলাম। তারপরে আবার যোগ করে আবার টেবিল 7-এ গিয়ে আমরা কত পেয়েছি, 301 অ্যাড করলাম। অ্যাড করার পর এখন পরপর তিনটে সংখ্যার পর দশমিক হবে, পরপর বসিয়ে দেবো সংখ্যা, যেমন 025, তারপরে যা যা পেয়েছি সংখ্যা, এইভাবে আমাদের করতে হবে। বলো হ্যাঁ বলো, হ্যাঁ বলো, বলো শুনছি। হ্যাঁ শিডিউলে যেটা পেয়েছি, দেখে নিচ্ছি। হ্যাঁ দাঁড়া দাঁড়া, হ্যাঁ ঠিক 7 ছিল। এটাই আমরা দিব, ঠিক আছে, 52টাই বেটার, ওটা না লিখে এটা লিখবো। হ্যাঁ আলাদা দেওয়া আছে, কারণ আমি এটা এক্সিপ করে এটাতে চলে এসেছি। তাও অসুবিধা অসুবিধা কোনো অসুবিধা ছিল না, কারণ 52টা তো অলরেডি আমরা নিয়েই নিয়েছি। হ্যাঁ হ্যাঁ ওটারই আবার ভাগ করে দিয়েছে, মানে 52টা অলরেডি ওখানে চলেই আছে। পরীক্ষার সময় অথবা যদি আমরা লিখেও ফেলতাম তাও কোনো ভুল হতো না, আমরা 52টা ওর মধ্যে চলে যাচ্ছে অলরেডি। তাহলে আমরা শুধু 52টাই লিখবো, কারণ যেহেতু 52টাতেই আমরা পেয়ে যাচ্ছি সম্পূর্ণটা, আমরা 52টাই রাখবো। ঠিক আছে, আমরা 52 নেওয়ার পর পরপর বসাবো সংখ্যা। ঠিক আছে, আর কোনো প্রশ্ন থাকলে বলো। বুঝতে পেরেছো? তাহলে আজকে টেবিল 7 শেষ করে দিলাম। দেখো টেবিল 7 এই ধরনের প্রশ্নই আসবে পরীক্ষার সময়, ঠিক আছে। দেখো পরের প্রশ্নটা যেমন ইনস্ট্রুমেন্টাল মিউজিক টু দ্য ব্লাইন্ড, ঠিক আছে, তাহলে এখানে ব্লাইন্ড একটা পার্সন বোঝাচ্ছে, ঠিক আছে, তাহলে এটা খুঁজতে হবে টেবিল 7-এ গিয়ে, আর সেমভাবে খুঁজবো টেবিল 7-এ গিয়ে, ঠিক আছে। এখানে পার্সন বোঝাচ্ছে, প্রশ্ন থেকে বুঝতে হবে, ঠিক আছে। এটা আর দেখাচ্ছি না, কারণ তোমরা এখন আশা করি বুঝতে পারবে।
যেমন ইনস্ট্রুমেন্টাল মিউজিক, এটা যেমন 700 হয়ে যাবে, 700 খুঁজে পাবে। ঠিক আছে, পরের প্রশ্ন দেখি, হ্যান্ডিক্যাপড বাই দ্য গার্ল স্টুডেন্টস। ঠিক আছে, হ্যান্ডিক্যাপড, এখানে গার্ল স্টুডেন্টস এটা একজন ব্যক্তি বোঝাচ্ছে, ঠিক আছে, পার্সন বোঝাচ্ছে, সেই জন্য এটা আমরা টেবিল 7 গিয়ে খুঁজবো। যেমন স্টুডেন্ট কথা খুঁজে পাচ্ছি আমরা টেবিল 7 গিয়ে, ঠিক আছে, অর্থাৎ পার্সন বোঝাচ্ছে। এইগুলো অলরেডি আগের ক্লাসে করানো হয়েছে, এগুলো খুঁজে পাবে। হ্যান্ডিক্যাপ শিডিউলে গিয়ে খুঁজে পাবে, ঠিক আছে, শিডিউলে কীভাবে আসতে হয় স্যাম্পল দেখিয়ে দিয়েছি অলরেডি। এই যে হ্যান্ডিক্যাপড বাই হ্যান্ডিক্যাপস, ঠিক আছে, হ্যান্ডিক্যাপস কথাটাও আমরা টেবিল 7 গিয়ে খুঁজে পেয়েছি, ঠিক আছে, পার্সন। তারপরে ডক্টর, ডক্টর একটা ব্যক্তি বোঝাচ্ছে, ঠিক আছে, ইকোনমিক্স অফ ডক্টর, ডক্টর পার্সন বোঝালে আমরা টেবিল 7 আসবো, টেবিল 7 আমরা খুঁজে পেয়েছি। দেখো আমরা ডক্টর কথাটা খুঁজে, হ্যাঁ হ্যাঁ, প্রফেশনাল, মানে কোনো কোনো মানে ডক্টর কোনো কিছু কাজের সঙ্গে যুক্ত, এইরকম প্রশ্ন থাকলে কিন্তু আমরা টেবিল 7 আসবো, ঠিক আছে। তার সাথে সাথে কিন্তু আগে নিজস্ব ক্লাস নম্বরে খুঁজে দেখবো, তাই যদি নিজস্ব ক্লাস নম্বরই আমি ইকোনমিক্সের সাথে যদি সেই শব্দটা খুঁজে পাই, তাহলে আমাকে টেবিল 7 আসার প্রয়োজন হবে না। দেখো আমরা যেহেতু আমরা এখানে দেখো আমরা ওই জেনারেল মেডিসিন খুঁজে পেয়েছি, আমরা ডক্টর কথাটা খুঁজে পেইনি, কিন্তু তার সিমিলার শব্দ খুঁজে পেয়েছি মেডিসিন, ঠিক আছে, সেটাই আমরা টেবিল 7 থেকে নিয়েছি। আমরা যদি সায়েন্টিস্ট ফর বায়োলজিস্ট, দেখো বায়োলজিস্ট পার্সন বোঝাচ্ছে, ঠিক আছে, সেই বায়োলজিস্টটা আমরা টেবিল 7 খুঁজে পেয়েছি, বায়োলজি টেবিল 7। তা লয়ারও একজন পার্সন বোঝাচ্ছে, ঠিক আছে, এগুলো সমস্ত টেবিল 7, এইভাবেই আসতে হবে। হ্যাঁ, পাঠিয়ে দেবো, ঠিক আছে, পাঠিয়ে দেবো, সমস্যা নেই। তাহলে কোনো প্রশ্ন থাকলে বলো, তাহলে আজকে এই পর্যন্তই। আর আমি হোমওয়ার্কগুলো দিব, এগুলো করে পাঠাবে টেবিল 7, ঠিক আছে। আর কারো কোনো প্রশ্ন থাকলে বলো, তাহলে আর একটু করাবো। তাছাড়া বলো যে তোমাদের কোনো মানে ডিডিসির অন্য কোনো প্রশ্ন থাকলে বলো, পুরোনো ক্লাস কোথাও বুঝতে না পারলো সেটাও বলো, আর সেটাও এক্সট্রা কোনো ক্লাস করাতে পারি। যে কোনো প্রশ্ন থাকলে বলো ডিডিসি নিয়ে, যেগুলো হয়ে গেছে ক্লাস সেগুলো নিয়ে বলতে পারো, কারণ আজকে সময় আছে, যেহেতু আরও আধ ঘন্টা সময় আছে। তাহলে পুরোনো ক্লাসগুলো একটু রিপিট করে দিচ্ছি, যদি কোথাও অসুবিধা হয় কারো বলো। হ্যাঁ বলো, হ্যাঁ বলো, কোথায় সমস্যা। ওটা কোনটা টেবিল 7 না কোনটা, টেবিলটা উল্লেখ করে বলবে, ঠিক আছে। হ্যাঁ শুনতে পাচ্ছি, টেবিল 6, হ্যাঁ শুনতে পাচ্ছি। হুম হুম, তো দেখে নিচ্ছি। তো ওখানে ভুলও হতে পারে, আমি একটু দেখে নিচ্ছি, তাহলে বলে দিচ্ছি। প্রশ্ন আমার নোট সলভ করা আছে, কোশ্চেন দ্বারা সলভ করে কোশ্চেন দেখলে বুঝতে পারবো।
ইংলিশ বেঙ্গলি ডিকশনারি, এটা তো? হ্যাঁ দেখছি, দেখি। ও, এই জন্যই ভুল হয়েছে, ওখানে ডিকশনারি শব্দটা আসবে, ইংলিশ বেঙ্গলি ডিকশনারি। ঠিক। হ্যাঁ ডিকশনারি, ফ্রেঞ্চ ডিকশনারি এরকম হবে, কিছু একটা হবে, হয় হিন্দি ডিকশনারি অথবা হিন্দি ফ্রেঞ্চ ডিকশনারি। মানে ওখানে ডিকশনারি কথাটা মানে দেওয়া হয়নি, এটাই গন্ডগোল হয়ে গেছে। ঠিক আছে, এটা স্ক্রিনশট দিয়ে রেখে রাখো, অথবা আমি পাঠিয়ে দেবো গ্রুপে। ঠিক আছে, আমি পাঠিয়ে দেবো। ঠিক আছে, ঠিক আছে পাঠিয়ে দেবো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আর কোনো সমস্যা থাকলে বলো। হ্যাঁ, কোলন ক্লাসিফিকেশন করাবো। কোলন ক্লাসিফিকেশন, কোলন ক্লাসিফিকেশন করাবো। হ্যাঁ হ্যাঁ, এখন কিছু কয়দিন পরে করাচ্ছি, প্রায় কোলন ক্লাসিফিকেশন হয়ে যাবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আগে ডিডিসি কিছু আরো কিছু মানে ইয়ারে প্রশ্ন সলভ করে তারপরে আমি কোলন ক্লাসিফিকেশনটা ধরবো। কোলন ক্লাসিফিকেশন খুবই সহজ, সেটা নিয়ে চাপ নিতে হবে না, ঠিক আছে। ডিডিসি থেকে খুবই সহজ, ডিডিসি যে অনেকগুলো বই ক্লোজ করে যেতে হয়, এটা কোলন ক্লাসিফিকেশনে দেখবে যে একটার মধ্যে অনেকগুলো পুরো অ্যান্সার খুঁজে পাবে, এতটাই সহজ, ঠিক আছে। তার সাথে সাথে আমি দেখি থিওরি পেপারগুলো নিয়ে একটু আলোচনা করবো, কারণ থিওরি পেপারগুলো যদি আলোচনা করি তোমাদের সুবিধা হবে, ঠিক আছে। পেপার ওয়ানটা একটু এর মধ্যে আলোচনা করবো, ঠিক আছে। হুম, দেখো এগুলো কোনো বই কিনতে হবে না, আমি যা নোট দেবো সেগুলোই হয়ে যাবে। আমি সব আলোচনা করে দেবো, যে আমার কাছে সমস্ত নোট দিয়ে দিব, ঠিক আছে, কোনো সমস্যা নেই। দেখো আমার কাছে প্রত্যেকটা নোট রয়েছে আমার কাছে, ঠিক আছে। এটা পেপার ওয়ানের সবগুলো নোট রয়েছে, পেপার ওয়ান, পেপার টু, পেপার থ্রি, এই সব। আমি ক্লাস ক্লাস নেবো, প্রত্যেকটা পেপার ধরে ধরে ক্লাস নেবো, ঠিক আছে, সেগুলো আমি। হ্যাঁ হ্যাঁ, বইতে আমি পুরোটাই সিলেবাস ধরে ধরে পাঠাবো। হুম হুম, সমস্ত অ্যান্সার আমি পাঠিয়ে দেবো, কোনো সমস্যা নেই সেটা নিয়ে। ধরো একটু সময় আছে, আমি থিওরি পেপার নিয়ে একটু দেখাচ্ছি, যেমন পেপার ওয়ানে যদি আমরা আসি, যেমন পেপার ওয়ান, পেপার ওয়ান বই। হ্যাঁ হ্যাঁ, খুবই সহজ, ঠিক আছে। যেমন এটা এই বছরের সাজেশন, এটা ঠিক আছে। তোমাদের সাজেশন একটু চেঞ্জ হবে, কারণ তোমরা পরের ইয়ারে দিবে তো। প্রায় একই, অনেক কিছু চেঞ্জ হয় না, শুধু দেখবে তোমাদের এবার কমন হলো, এবার রঙ্গনাথনের পঞ্চসূত্র এবার তোমাদের খুবই কমন, ঠিক আছে। এটা কোনটা হলো? এটা যারা এবার এক্সাম দেবে তাদের জন্য কমন, তোমাদের কোশ্চেন একটু কমন আছে, তোমাদের কোশ্চেন তোমাদের নোট দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। এগুলো তোমাদের পড়তে হবে, মানে সব কিছু প্রশ্ন পড়তে হবে, কারণ পেপার যেমন তোমাদের, হ্যাঁ, যেমন তোমাদের যদি দেখি গ্রন্থাগারে বিজ্ঞানের পঞ্চসূত্র আলোচনা করুন, এবং এটা তোমাদের এবার কমন, ঠিক আছে। এটা তোমার ভালো করে পড়বে, যেমন রঙ্গনাথন তার 5টি সূত্র রয়েছে, 5টি সূত্র, যেমন বই ব্যবহারের জন্য প্রত্যেক পাঠকের জন্য থাকবে বই, প্রত্যেক পাঠকেরই, প্রত্যেক বইয়েরই থাকবে পাঠক, পাঠকের
সময় বাঁচান, গ্রন্থাগার এক ক্রমবর্ধমানশীল প্রতিষ্ঠান। এই 5টা সূত্র দিয়ে প্রশ্ন আসে, কোনো সময় পরীক্ষা বলে দেয় শুধুমাত্র প্রথম সূত্রটি নিয়ে আলোচনা করো, তখন প্রথম সূত্রর যে পয়েন্টগুলো রয়েছে সেই পয়েন্টগুলো আলোচনা করতে হবে। যেমন প্রথম সূত্রের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে অবস্থান, ঠিক আছে। অবস্থান বলতে এই এই 5টি সূত্রই কিন্তু রঙ্গনাথন দিয়েছিলেন, ঠিক আছে। রঙ্গনাথনের 5টি সূত্র, মানে গ্রন্থাগারে বইগুলো কিভাবে ব্যবহার করা হবে, মানে বইগুলো একটা জায়গা দরকার। এই সবার প্রথমে বই ব্যবহারের জন্য কি দরকার? অবস্থান, ঠিক আছে। এই অবস্থান আমরা যদি দেখি, গ্রন্থাগারে অবস্থিত হওয়া উচিত কোনো ব্যস্ত কেন্দ্রীয় অঞ্চলে যেখানে বেশিরভাগ নাগরিক প্রত্যক্ষ কর্মসূত্রে যাতায়াত করতে হয়, ঠিক আছে। মানে সেখানে অর্থাৎ কি বোঝাতে চাচ্ছে, যে যেখানে, হ্যাঁ হ্যাঁ সেটাই বোঝাতে যাচ্ছে, যেখানে, হ্যাঁ, অর্থাৎ যেখানে লোকজন সবসময় যাতায়াত থাকবে, মানে এমন যদি গ্রন্থাগার এমন জায়গায় হলো সেখানে লোকজনই যাওয়া আসা করছে না, তাহলে সেখানে তো করে লাভ নেই। এমন জায়গায় করা দরকার যেখানে সবসময় লোকজন যাতায়াত করবে, সেখানে অর্থাৎ সেখানে শিক্ষা ব্যবস্থা ভালো থাকবে। এমন যেমন আমি যদি সাপোজ ধরি পাহাড়ি অঞ্চল, সেখানে যেমন অনেক লোকজন কম থাকে, সেখানে তো গ্রন্থাগার করে লাভ নেই। এমন জায়গায় লোক করা যেখানে জনসংখ্যার ঘনত্ব থাকবে, জনঘনত্ব যেখানে বেশি, সেখানেই গ্রন্থাগার করা দরকার। তার সাথে সাথে গ্রন্থাগার যেমন মানে পরিবেশটা ভালো হওয়া দরকার, ঠিক আছে। মানে পরিবেশ শান্তশিষ্ট থাকে, যত পরিবেশ শান্তশিষ্ট থাকবে সেখানে পড়াশোনার মনোযোগ বেশি বসবে, ঠিক আছে। তারপরে এগুলো বানিয়ে লিখতে পারে, একবার পড়লে আশা করি বানিয়ে লিখতে পারে। ওপেন অ্যাক্সেস বলতে সবসময় মানে উন্মুক্ত থাকতে হবে, সবসময় সবার জন্য সমান অধিকার থাকবে, ধনী গরিব সবাই এসে যেন সমান সুযোগ পায়, ঠিক আছে, কোনো ভেদাভেদ যাতে না থাকে। এবং হ্যাঁ সবাই ব্যবহার করতে পারে। তার সাথে সাথে মানে একটা নির্দিষ্ট টাইম থাকা দরকার, যেমন এমন টাইম থাকা দরকার যাতে, যেমন ছাত্রছাত্রীরা সাধারণত পড়াশোনা করে বিদ্যালয়ে থাকে এত থেকে এত টাইম পর্যন্ত, মানে তার সাথে পাশাপাশি কিন্তু এক্সট্রা টাইমও দেওয়া হয় যাতে গ্রন্থাগার ছাত্র অন্য টাইমে এসে যদি পড়াশোনা করতে পারে, ঠিক আছে। একটা এক্সট্রা টাইম দিলে আরো একটু বেটার হয়, সেই রকম হলে একটু ভালো হয়। ওপেন অ্যাক্সেস মানে সবার জন্য সমান অধিকার থাকা দরকার। এটা সবথেকে, যেমন গ্রন্থাগার কাজের সময়, এই যে এখানে এটা এখানেই বলে দিয়েছে কাজের সময়, যেমন এই যে, হ্যাঁ 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 নিজে নিজেই ব্যবহার, ঠিক। গ্রন্থাগারে কাজের সময়, এই যে কাজের সময় ঠিক সেটাই বলা হয়েছে, যেমন যে প্রথম সূত্রে দাবি করেন যে গ্রন্থাগার ঠিক সময় খোলা রাখা উচিত, যা ব্যবহারকারীদের পক্ষে সুবিধাজনক হয়। যে উদাহরণস্বরূপ কোনো জনগ্রন্থাগার সন্ধ্যার সময় খোলা রাখা উচিত, যাতে বিভিন্ন পেশার মানুষ তাদের দৈনন্দিন কাজকর্ম শেষ করে সেটিকে ব্যবহার করতে পারে, ঠিক আছে। মানে মানুষের টাইম করা থাকে যে এত ঘন্টা থেকে এত ঘন্টা, মানে অফিসে কাজ করে, কেউ বিদ্যালয়ে পড়াশোনা করে, তো সেটা অন্য টাইমে এসে সেই সেখানে এসে পড়াশোনা করতে পারে, সেই জন্য সেইভাবে কাজের সময় সেই গ্রন্থাগারের সময়টা ফিক্স করা দরকার। তো গ্রন্থাগারে ভবন আসবাবপত্র এগুলো থাকা দরকার, কারণ বইপত্র রাখার জন্য তো এগুলোই সবথেকে গুরুত্বপূর্ণ। গ্রন্থাগার কর্মী থাকা দরকার, কারণ কর্মী থাকলেই গ্রন্থগুলিকে গুছিয়ে রাখতে পারবে, ঠিক আছে। সেগুলো কোথায় কোন বই থাকবে সেগুলো কর্মীদের দেখাশোনা, এবং কর্মীদের কিন্তু বিভিন্ন কাজ থাকে। হ্যাঁ হেল্প করা, হ্যাঁ হেল্প করার সাথে সাথে, হ্যাঁ পরিষ্কার পরিচ্ছন্ন করা। গ্রন্থাগারে যেমন অনেক পুরনো বই থাকে, অনেক মানে অনেক নোংরা আবর্জনা থাকে, সেগুলোকে ক্লিন করা, বিভিন্ন দিক থেকে কিন্তু গ্রন্থাগার কর্মী খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গ্রন্থাগারের নির্বাচন নীতি সুদর্শন প্রচার করা দরকার, ঠিক আছে। মানে যত প্রচার করবে জনসাধারণ সেখানে গ্রন্থাগারে আসবে, ঠিক আছে, যাতে গ্রন্থাগারে প্রচার সেভাবে করা, মানে বিভিন্নভাবে প্রচার করে থাকে। দ্বিতীয় সূত্র, প্রত্যেক পাঠকেরই থাকবে বই, এটাও খুবই গুরুত্বপূর্ণ। যেমন রাষ্ট্রের দায়িত্ব থাকা দরকার, এখানে 3টি দায়িত্ব দেওয়া হয়েছে। যেমন আমরা যদি দেখি, আর্থিক সংস্থান, আইন প্রণয়ন, সমন্বয় সাধন, মানে আর্থিক সাহায্য করা। তারপরে আমরা যদি দেখি গ্রন্থাগার আইন করা দরকার, মানে এমন আইন করা দরকার, মানে গ্রন্থাগার আইন করা কেন দরকার, কারণ গ্রন্থাগারের জন্য একটা নিয়ম কানুন বজায় থাকে সেজন্যই, ঠিক আছে। বিভিন্ন ধরনের আইন, গ্রন্থাগার কর্তৃপক্ষের যে দায়িত্ব থাকে কর্মী নির্বাচন করা, মানে দক্ষ কর্মী নির্বাচন করতে হয়, মানে এমন কর্মী নির্বাচন করলে সে কিছুই জানে না গ্রন্থাগার সম্পর্কে, সেই রকম কর্মী, ভালো দক্ষ কর্মী নির্বাচন করা, গ্রন্থ নির্বাচন করা ঠিকঠাক, ঠিক আছে। কর্মীদের দায়িত্ব কি কি থাকে, পাঠকের দায়িত্ব কি থাকে, পাঠকেরও তো কিন্তু গ্রন্থাগারে কিছু না কিছু হলে দায়িত্ব থাকে, ঠিক আছে। যেমন কোনো বই নিয়ে গেলে সে ঠিক মতো
ঠিক মতো সেটা দেওয়া, কোনো বইয়ের পাতা কেটে যাতে না নেয় সেদিকে পাঠকদের কিন্তু একটা দায়িত্ব। গ্রন্থ অনেকে কি করে, সেই বইটা মানে অন্য কেউ নিয়ে যাবে দিকে গ্রন্থাগার থেকে লুকিয়ে রেখে দেয়, যাতে সেই বইটা আবার পড়ে সেই বইটা যেন পরের দিন হিসেবে নিতে পারে। সেই যে গ্রন্থ লুকিয়ে রাখা আছে এইগুলো একটু যাতে না হয় সেটা পাঠকের এক একটা দায়িত্ব। খুবই সহজ, একদম পেপার ওয়ানটা খুবই সহজ। প্রত্যেক পাঠকের থাকবে বই, প্রত্যেক বইয়েরই থাকবে পাঠক। হ্যাঁ, খুবই সহজ, এগুলো একবার রিডিং করলে পড়তে পারবে। যেমন তারপর আমরা যদি গ্রন্থাগার একটি ক্রমবর্ধনশীল প্রতিষ্ঠান এবং গ্রন্থ সংগ্রহ, পাঠক, কর্মী, শ্রেণী বিভাজন, ক্যাটালগ। দেখো শ্রেণী বিভাজন ক্যাটালগ বলতে এখানে বোঝাচ্ছে মানে বিভিন্ন ধরনের বইয়ের শ্রেণী বিভিন্ন ধরনের বইকে কিভাবে আমরা আলাদা আলাদাভাবে শ্রেণী বিন্যাস করব, ঠিক আছে, সাজাবো। যেমন আমি যদি বাংলা বই সাজাই, প্রত্যেকটা বাংলা বই একটা র্যাকের মধ্যে সাজাবো, ঠিক আছে। যদি আমরা ভূগোল বই সাজাই, প্রত্যেক একটা ভূগোল র্যাকের মধ্যে সাজাবো, মানে একটা হ্যাঁ বিষয়ভিত্তিক করে, সেটাই এখানে বোঝাচ্ছে। হুম, মানে বিভিন্ন ধরনের বই বিভিন্ন রকম করে সাজানো হয়, সাহিত্য বই, কিছু উপন্যাসের বই বিভিন্নভাবে সাজানো হয়। ভবিষ্যতের জন্য ব্যবস্থা, ডকুমেন্টসগুলো এগুলো ওই একই জিনিসগুলো এখানে রিপিট করেছে। কনক্লুশন দেখো এটা। তারপরে আমরা যদি ইনফ্লিপ নেট, ডেল নেট, এটাতে প্রশ্ন আসে। এগুলো এগুলো সব নিয়ে আলোচনা করবো, যেগুলো একটু কঠিন কঠিন সেগুলো একটু আলোচনা করে দেবো। যে ইনফ্লিপ নেট এটা ইন্টারনেটের ব্যবস্থা, ঠিক আছে। তারপরে প্রশ্ন আমরা যদি দেখি, এটা খুবই সহজ। এটা দেখো এইটা পেপার 5। দেখো এটা এই এই প্রশ্ন দুটো কিন্তু খুবই কমন। রাজা রামমোহন রায় লাইব্রেরি ফাউন্ডেশন উদ্দেশ্য কার্যাবলী আর এনএসসিএআইআর তথ্য ও পরিষেবার সঙ্গে আলোচনা করো, এটাও খুবই প্রশ্ন আসে পরীক্ষায়, ঠিক আছে। ঠিক আছে, পেপার 5টা একটু দেখিয়ে দিচ্ছি। তাছাড়া তোমরা যদি মনে করো যে হাতের লেখা নোট পড়বে, ঠিক আছে, এটা কিন্তু টাইপিং নোট। তার সাথে সাথে যেমন আমরা যদি দেখি, এগুলো হাতের লেখা নোট, ঠিক আছে। অলরেডি গ্রুপে পাঠিয়ে দিয়েছিলাম, একবার পড়তে পারো, মানে দুটোই পড়তে পারো। এটা হাতে লেখা নোট মানে কিছু মডিফাই করে লেখা, আর এগুলো মানে যেটা আমরা স্টাডি সেন্টারের থেকে বই দিয়েছে সেটাই প্রায় কপি করা, ঠিক আছে, টাইপিং নোটগুলো। বলো। হ্যাঁ, সেম একই, একই রকম হবে এবার, এবারও একই রকম হবে। হ্যাঁ, দিতেই পারে, সেটা নিয়ে কোনো সমস্যা হবে না, ঠিক আছে। প্রশ্ন দেখবে তোমরা আগেই পেয়ে যাবে, দেখবে পরীক্ষার সময় মোটামুটি দেখবে 4 থেকে 5 দিন, 3-4 দিন পাবে সময় হাতে, ঠিক আছে। তার আগে দেখবে অনেকে এক্সাম দিয়ে প্রশ্ন অলরেডি পেয়ে যাচ্ছ। দেখবে সবাই তো বিভিন্ন টাইমে এক্সাম দেবে, কেউ দেবে মানে যেদিন প্রশ্ন দিয়েছে সেদিনই এক্সাম দেওয়া শুরু করে দেবে। দেখবে প্রশ্ন দেখবে অলরেডি তুমি পেয়ে গেছো, স্যার অ্যান্সারগুলো আমি গ্রুপে পাঠিয়ে দেবো, সেদিন সঠিক অ্যান্সার পাবে, সেদিনই অ্যান্সার উত্তর দিবে লগ ইন করে নিজে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, এমসিকিউ, অ্যাসাইনমেন্ট, এর কথাই বলছি। কথাই বলছি।
না সেটা তো আমি যেগুলো প্রশ্ন দেবো সেগুলো পড়লে আশা করি তার মধ্যে কমন পেয়ে যাবে। সেটার কোনোদিন প্রশ্ন প্রশ্ন সেভাবে পাবে না। ইয়ারে প্রশ্ন পড়লে সমস্ত ইয়ারে প্রশ্ন পড়লে আশা করি কমন পেয়ে যাবে। আর আমি সাজেশন দিয়ে দেবো, সাজেশন যেগুলো দেবো সেগুলো পড়ে দিবে, আশা করি কমন পেয়ে যাবে। ঠিক আছে। দেখো প্রশ্ন একই থাকে, একটু ঘুরিয়ে দেয়। ঠিক আছে। দেখো ওই একই একটা প্রশ্নে দেখো অনেকভাবে, একটা প্রশ্ন অনেকভাবে আসে, ঘুরিয়ে আসে। আমি যখন প্রশ্নগুলো যদি আমি পেপার ওয়ানের প্রশ্নটা যদি দেখাই, আমি ধরো পেপার ওয়ানটা বের করি, পেপার টুটা বের করি সাপোজ। হ্যাঁ। দেখবে অ্যান্সার অনেক রকম হয়, একটা প্রশ্নের অ্যান্সার মানে অ্যান্সার একই, প্রশ্ন আলাদা আলাদা। ঠিক আছে। যেমন আমি সাপোজ প্রশ্নটা যদি দেখি, যেমন 2 নম্বর প্রশ্নটা। ঠিক আছে। দেখো 2 নম্বর প্রশ্নটা আমরা যদি দেখি, দেখো এখানে স্টাক পদ্ধতি বলতে কি বুঝুন। ঠিক আছে। তার পুস্তকের সঠিক বিন্যাসের জন্য গ্রন্থাগারে বিভিন্ন সেলফিং পদ্ধতি আলোচনা করুন। এই প্রশ্নটা ঘুরিয়ে কিন্তু আবার অন্য সময় আসতে পারে, মানে আরেকটা ইয়ারে আসতে পারে, গ্রন্থাগারে গ্রন্থ নির্বাচন থেকে শুরু করে স্টাকে বই রাখা পর্যন্ত টেকনিক্যাল কাজকর্মগুলি সংক্ষেপে আলোচনা করুন। ঠিক আছে। একটা এক এক ইয়ারে এসেছে, ওই ঘুরিয়ে একটু চেঞ্জ করে দিয়েছে, ওই একই বিষয় লিখতে হবে, অ্যান্সার কিন্তু একটাই। তারপরে আবার পরের দিন আবার আরেকটা ইয়ারে প্রশ্ন এসেছে, গ্রন্থাগার স্ট্যাক পদ্ধতির বিভিন্ন বিভিন্ন পদ্ধতি ও নীতিগুলো আলোচনা করুন। আবার অথবা দিয়ে আবার স্ট্যাক রূপ ও শেলফের সঠিক রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনীয় উপকরণ ও গৃহীত পদক্ষেপগুলো সংক্ষেপে আলোচনা করুন। ঠিক আছে। দেখবে যে দেখবে কোনোটা 18 নম্বর এসে, আবার দেখবে সেটা হলো 12 নম্বরে তুলে দিয়েছে, একই প্রশ্ন রিপিট করে দিয়েছে, একটু চেঞ্জ করে দিয়ে দিচ্ছে। ঠিক আছে। এর জন্য প্রশ্ন মানে দেখবে সেই অধ্যায় থেকে প্রশ্ন আসবেই, একটা প্রশ্ন যেমন অনেকভাবে ঘুরে দেয়। ঠিক আছে। আমরা যদি চলে যাই 2 নম্বর প্রশ্নটা চলে যাই। ঠিক আছে। এটা 1 নম্বরে। দেখো এই 1 নম্বর প্রশ্নটা খুবই সহজ প্রশ্ন। দেখো এই প্রশ্নটা অনেকভাবে ঘুরে আসে। দেখো কখনো এসেছে, গ্রন্থাগার সামগ্রী সংরক্ষণ বলতে কি হচ্ছে, গ্রন্থাগার সামগ্রী সংরক্ষণ প্রয়োজনীয় ব্যবস্থাটি সম্পর্কে আলোচনা করো। আবার কোনো একটা ইয়ারে এসে গ্রন্থ সামগ্রী ক্ষতি ও বিনষ্ট উপাদানগুলি উল্লেখ করুন, গ্রন্থ সামগ্রী প্রতিরোধক ও আরোগ্যকর ব্যবস্থা সম্বন্ধে আলোচনা করুন। ঠিক আছে। একই কিন্তু প্রশ্ন একটু আলাদাভাবে ঘুরিয়ে দিবে, এটা আলাদাভাবে, এটা আলাদা প্রশ্ন। বিশদ গ্রন্থে বাধাই পদ্ধতি পদ্ধতি বিবরণ, মানে একই অধ্যায়। ঠিক আছে। অধ্যায় কিন্তু একটাই। আবার দেখো আমি এখন যে প্রশ্ন দেখি, দেখো যেটাই আসলে না কেন ভূমিকা আমরা একই লিখবো, ইন্ট্রোডাকশন। এখন আমরা সংরক্ষণ ভূমিকা নিজের মতো করে লিখবে, যেমন এখানে আছে যে এটাই লিখতে হবে এরকম কোনো মানে নেই। মানে কিভাবে সংরক্ষণ করব, সংরক্ষণ বলতে কিভাবে গ্রন্থকে আমরা বাঁচাবো, তারা নিজের মতো করে একবার পড়েই বানিয়ে লিখতে পারবে গ্রন্থকে, গ্রন্থকারে কি কি সূত্র আর কি কি মানে সূত্র। ঠিক আছে। যেমন জলবায়ুর কারণ, জলবায়ু বলতে হ্যাঁ, যেমন আমরা যে আর্দ্রতা, তাপমাত্রা, কখনো বৃষ্টির কারণে কিন্তু কোনো লাইব্রেরি গ্রন্থাগার বইগুলো নষ্ট হয়ে যায়। ঠিক আছে। কোনো তাপমাত্রার কারণেও কিন্তু কখনো বইগুলো ক্ষতি হয়ে যায়। হ্যাঁ, পোকামাকড় কারণে। হ্যাঁ, ধুলো, ময়লা, ছত্রাক, ব্যাকটেরিয়া, কীটপতঙ্গ। ঠিক আছে। কীটপতঙ্গ কারণেও কিন্তু বইগুলো ক্ষতি হয়। যেমন মানুষ কিন্তু সব থেকে বড় সূত্র গ্রন্থাগারে। ঠিক আছে। সেটা এখানে পরিষ্কারভাবে ডিটেলসই দেওয়া আছে, দেখো পড়লে বুঝতে পারবে কি কারণে হ্যাঁ চুরি করে, বইয়ের পাতা কেটে নেয়। ঠিক আছে। এগুলো সব থেকে মানুষ সব থেকে বেশি সূত্র গ্রন্থাগারে। তাছাড়া রয়েছে প্রাকৃতিক বিপর্যয় রয়েছে। ঠিক আছে। যেমন প্রতিরোধক ব্যবস্থা। এরপর এই সমস্ত ঘটনাকে আমরা কিভাবে মানে প্রতিরোধ করব। ঠিক আছে। তার জন্য এই ব্যবস্থাগুলো গ্রন্থাগারে, যেমন মাটি পরীক্ষা করা বা আলো, মানে যেখানে গ্রন্থাগার রয়েছে সেখানে তার মাটি পরীক্ষা করা, তার আলো বা পরিবেশ নিরীক্ষণ করা, এটা একটা পয়েন্ট। যেমন বায়ু করে ব্যবস্থা করা, বইয়ের তাকের কাছে জানলাগুলি উলম্ব হবে,
এবং 3 ফুটের বেশি চওড়া হবে না। বইগুলি যেন উপযুক্ত আলো পাওয়া যায় বা হাওয়া পাওয়া হয়। পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে কোনো রকম গ্রন্থ নষ্ট যাতে না হয়, এইগুলো মানে প্রতিরোধ ব্যবস্থা করতে হবে। ঠিক আছে। এবার শীত তাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা সম্ভব হলে গ্রন্থাগার রাখা অত্যন্ত জরুরি। এখন এই ব্যবস্থা ছাড়াও কিছু আরোগ্যকর ব্যবস্থা রয়েছে, এটা কিন্তু সব থেকে বেশি পরীক্ষা প্রশ্ন আসে। ঠিক আছে, আরোগ্যকর ব্যবস্থা খুবই ইম্পর্টেন্ট। দেখো এখানে আমরা যদি দেখি, এই দেখো আরোগ্যকর ব্যবস্থা কি, যখন গ্রন্থের ক্ষতি এমন আকার ধারণ করে যেটা আমরা প্রতিরোধক ব্যবস্থা, মানে এই সমস্ত ব্যবস্থাগুলো কার্যকরী হয় না, মানে এই সমস্ত ব্যবস্থাগুলো প্রয়োগ করেও কোনো উপায় নেই, গ্রন্থাগারকে আমরা রক্ষা করতে পারছি না। ঠিক আছে, তখন আমরা আরোগ্যকর কিছু ব্যবস্থা প্রয়োগ করে থাকি। ঠিক আছে, প্রতিরোধক ব্যবস্থা বলতে এই সমস্ত ব্যবস্থা যেগুলো আমরা একটু আগে দেখলাম, সেই ব্যবস্থা প্রয়োগ করে আমরা গ্রন্থাগারকে রক্ষা করতে পারছি না, তখনই আমরা আরোগ্যকর ব্যবস্থা করে থাকি গ্রন্থাগারে। এই যে এইগুলো ফিউমিগেশন, মানে বিভিন্ন ধরনের মিথাইল, মানে বিভিন্ন ধরনের রাসায়নিক দ্রব্য প্রয়োগ করে আমরা গ্রন্থাগারকে রক্ষা করি। ঠিক আছে, ফিউমিগেশন, ডিঅ্যাসিডিফিকেশন, লেমিনেশন। ফিউমিগেশন যে ছত্রাক কীটনাশক দ্বারা সৃষ্ট ক্ষয়ক্ষতি দমন করা যায়। ঠিক আছে, এগুলো একটু পড়তে হবে। লেমিনেশন, ডিঅ্যাসিডিফিকেশন। তারপরে এটা হলো একটা, আবার গ্রন্থ বাধাই দিয়েও এক্সট্রা প্রশ্ন আসে। ঠিক আছে, এটাও খুবই ইম্পর্টেন্ট, মানে গ্রন্থকে আমরা কি কিভাবে বাধাই করব, সেটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এই এই একটা অধ্যায় থেকে প্রশ্ন পাবেই, প্রত্যেক ইয়ারেই প্রশ্ন পাবে। ঠিক আছে, যেমন গ্রন্থ সংরক্ষণ, আমরা গ্রন্থকে কিভাবে একটা বাধাই, একটা বড় একটা বই আমরা প্রথমে তো আমরা অনেকগুলো মানে বই লেখালেখি করে আমরা একটা বই তৈরি করি, বইটাকে আমরা কিভাবে সুন্দর করে তৈরি করব। ঠিক আছে, সেটাই একটা প্রসেস বলে দেওয়া আছে এখানে। যেমন সংকলন করতে হবে, মানে প্রথম পৃষ্ঠাকে সঠিকভাবে সাজিয়ে নিতে হবে, প্রথমে মানে পৃষ্ঠাগুলোকে সঠিকভাবে সাজিয়ে নিব, মানে কার পর কোন অধ্যায়গুলো রয়েছে। ঠিক আছে, তারপর সেকশন আলাদা করা, পুনরায় ভাঁজ করা, তারপরে মানে গার্ড করা হয়, মানে পৃষ্ঠার ভাঁজগুলিকে শক্ত করা, মানে এগুলো একটু সিকোয়েন্স মেনটেন করে একটু পড়তে হবে। তারপর সমান করা, ঠিক আছে, কোচকানো পৃষ্ঠার সাথে সেগুলিকে এরপর সমান করা হয়, যাতে সমান করার পর ভিজে ব্লোডিং কাগজ দিয়ে সাধারণত করা হয়, সাইজ করা হয়, ধোয়া হয়, অনেক কোথাও যদি কোনো দাগ লেগে থাকে সেগুলো আমরা ধোয়া হয়, কিন্তু একটা বিভিন্ন ধরনের মানে রাসায়নিক দ্রব্য দিয়ে ধোয়া হয়। ঠিক আছে, স্যান্ড পেপার ধার ট্রিম করা, এগুলো সেলাই করা, এগুলো সমস্ত কিন্তু গ্রন্থাগারে মানে বই বাধাই করার জন্য কাজে লাগে। রাউন্ড ব্যাক করা, বোর্ড লাগানো, আবরণ, তারপরে সবার শেষে কিন্তু একটা সৌন্দর্যকরণ করা, এটা সব থেকে গুরুত্বপূর্ণ। কারণ সৌন্দর্য যত যার বইটা হবে, মানে উপরের ফ্রন্ট পেজটা, তত কিন্তু বই মানুষের কাছে কিন্তু আকৃষ্ট হয়, কেনার জন্য পাবলিকরা তো আকৃষ্ট হয় কিন্তু যত বইয়ের সৌন্দর্য যত ভালো হয়। তারপরে তো ভিতরের বিষয় তো রয়েছেই। ঠিক আছে, তাহলে এটা হলো একটা প্রশ্ন। তারপরে এই শেলভিং পদ্ধতি কি, এটাও খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন আসে। পেপার টুটা খুবই সহজ। ঠিক আছে, তবে এখান থেকে প্রশ্ন আসে সব থেকে বেশি। তো বিভিন্ন ধরনের পদ্ধতিগুলো আমরা যদি দেখি, যেমন দেখো বিভিন্ন ধরনের স্টাক পদ্ধতি বলতে আমরা যে বিভিন্ন ধরনের বই রাখা, বিভিন্ন ধরনের ট্রাক, র্যাক যাকে বলা হয়। ঠিক আছে, বিভিন্ন গ্রন্থাগারে দেখতে পাবে, বড় বড় র্যাক দেখবে। ঠিক আছে, সেইখানে বই রাখা হয়। ঠিক আছে, যেমন কি কি র্যাক, বিভিন্ন র্যাকের বিভিন্ন ধরনের নাম রয়েছে। আমরা দেখি এখানে বিভিন্ন ধরনের নাম দেখতে পাচ্ছি। ঠিক আছে, যেমন এখানে সংঘবদ্ধ তাক দেখতে পাচ্ছি, হিঞ্জ স্ট্যাক, ব্র্যাকেট স্ট্যাক, ভূতল বিশ্লেষক স্ট্যাক, টাওয়ার স্ট্যাক, রেলিং স্ট্যাক, সংহত সংস্থান, এই সমস্ত ধরনের আমরা নাম, বিভিন্ন র্যাকের নাম দেখতে পাচ্ছি। শেলভিং পদ্ধতি কি, এবার উপযুক্ত স্ট্যাক বাছাই করার পর যখন আমরা গ্রন্থগুলিকে যে বিভিন্নভাবে সাজাই, সেই সাজানোর পদ্ধতিকেই আমরা শেলভিং পদ্ধতি বলে থাকি। তাই এই ধরনের আমরা বিষয়গুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে, তাই এটা হলো পেপার 2 এর এই ধরনের প্রশ্ন আসে। ঠিক আছে, কোনো প্রশ্ন থাকলে বলো। কোনো প্রশ্ন থাকলে বলো, তাহলে রেখে দিচ্ছি। বুঝতে পেরেছো?
ঠিক আছে, তাহলে রেখে দিচ্ছি।